উপদেষ্টা আসিফ আবারও বিধিভঙ্গ করলেন। তিনি উপদেষ্টা পদে থেকে আবারও কটাক্ষ করে সেনাবাহিনী এবং দেশের বিভিন্ন স্টেক হোল্ডারকে নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। তিনি আপনারা জানেন যে এর আগেও ডক্টর ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যে কিভাবে একটি কনফ্লিক্ট তৈরি করা যায় এই উদ্দেশ্যে আমি মনে করি একটি পোস্ট দিয়েছিলেন, এবং তাদের যে সেই মহাপরিকল্পনা রাষ্ট্রপতিকে সরানো, সেনাপ্রধানকে সরানো কিংবা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে মহাপরিকল্পনা, সেটার থেকে তিনি এই কাজগুলো করে যাচ্ছেন একের পর এক। দেশের এই যখন পরিস্থিতি এখন টালমাটাল অবস্থা, এই পরিস্থিতিতে তিনি এই স্ট্যাটাস কেন দিয়েছেন? আজকে আপনারা দেখেছেন, আমি একটু আগেই দেখলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলছেন, আমি আমার ব্যাখ্যায় পরে আসবো। তিনি বলছেন বাল নর্থ এবং দিল্লি, বাল বলতে বাংলাদেশ আওয়ামী লীগকেই বুঝিয়েছেন, নর্থ বলতে আপনারা জানেন দর্শক উত্তরপাড়া বলে আমরা যেটা বলি, তিনি সেনাবাহিনীকে ইঙ্গিত করেছেন, এবং দিল্লির কথা বলছেন, জুটমুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদের খেয়েই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কপ্টেড টেম্পোরারিলি। আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না। আর কি স্বপ্ন দেখে স্বপ্ন ভাঙ্গের কষ্টই বোধ হয় এদেশের ভাগ্য। যাই হোক, তার এই স্ট্যাটাসটা, আমি কেন তার এই স্ট্যাটাসটাকে গুরুত্ব দিয়ে এই পরিস্থিতিতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি বলছি, কারণটা হচ্ছে এখন দেশের যে পরিস্থিতি, উপদেষ্টা পরিষদের দায়িত্ব অত্যন্ত সতর্কতার সহিত পালন করা উচিত। এমন কোনো কথা, এমন কোনো কিছু উস্কে দেওয়া উচিত নয় যেটা সরকারের সাথে, পার্টিকুলারলি সেনাবাহিনীর কোনো ধরনের কনফ্লিক্ট সৃষ্টি হয়। এর আগে আপনারা জানেন এনসিপি নেতা হাসনাত যখন গিয়ে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেন, তার সেই সাক্ষাতের পর হাসনাতের বক্তব্যের এবং হাসনাতের স্টেটমেন্টের প্রেক্ষাপটে আসিফ মাহমুদ একটি স্ট্যাটাস দিয়েছেন, এবং তিনি সেখানে বলছিলেন যে, আমি এটা নিয়ে এর আগেও কথা বলেছি দর্শক, আমার দুইটি ভিডিওতে আমি কথা বলেছি। সেখানে আসিফ মাহমুদ বলছিলেন যে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান মেনে নিয়েছেন বুকে পাথর চাপা দিয়ে। এই ধরনের কথা আলোচনায় বসলে অবশ্যই টেবিলে আলোচনা অনেক কিছু হতে পারে। সেই আলোচনার এক পর্যায়ে তো একটা সিদ্ধান্তে পৌঁছা হয় যে কাকে কোন জায়গায় দেওয়া হবে, কিন্তু এটা পাবলিকলি এবং তাও সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে নিয়ে জড়িয়ে এই ধরনের কনফ্লিক্ট সৃষ্টির চেষ্টার পর ডক্টর ইউনূসের যে সমস্যাটা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তিনি এদেরকে এই বিষয়গুলা নিয়ে কঠোর অ্যাকশন নেননি। কারণ তার ওই স্ট্যাটাসের পরেই তাকে সরকার থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি সেটা করেননি, এমনকি তাকে সতর্কও করেননি। তিনি বারবারই বলে আসছেন ছাত্ররাই তার নিয়োগদাতা। ইয়েস, ছাত্রদের অবদান, ছাত্রদের আন্দোলন কেউ অস্বীকার করছে না, তাদের আত্মত্যাগকেও কেউ খাটো করেও দেখছে না, কিন্তু সেই আত্মত্যাগ এবং আত্মদান এরপরে যদি আপনি আপনার কার্যক্রমের দ্বারা সেটাকে নষ্ট করে সম্মানের জায়গা থেকে সরে যান, সেটা তো আপনাকেই রেসপন্সিবিলিটি নিতে হবে। তিনি উপদেষ্টা পরিষদে থেকে কি করে ডক্টর ইউনূসকে নিয়ে এবং সেনাপ্রধানকে নিয়ে এই ধরনের স্টেটমেন্ট দিলেন, কেন অ্যাকশন নেওয়া হলো না? তারপরে আসেন তার আজকের এই যে স্টেটমেন্টটা, তিনি বলছেন যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে, এবং তিনি উত্তরপাড়া বলতে বোঝাচ্ছেন সে সেনাবাহিনীকেই। দেখুন, তার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? তিনি একটি দর্শনে বিশ্বাস করেন। অনেকেই বলেন যে তিনি এনসিপির প্রতি তার দুর্বলতা, কিন্তু এনসিপি তার অতীত ব্যাকগ্রাউন্ড হচ্ছে, যেটা জানা গেল সেটা হচ্ছে তিনি অতীতে শিবির করতেন। এখন অতীতে শিবির করলে এখন তিনি শিবির করেন কিনা সেটা অবশ্যই তিনি প্রকাশ না করলে তো আর বলা যাবে না, তবে এটা বলা বড়ই মুশকিল যে শিবির করলে আপনি যে আরেক দলে যাবেন সেটা তো আপনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে যাননি। সেখানে হয়তো বা তার আরেকটা স্টেক হোল্ডার পিছন থেকে তাকে ইন্ধন যোগাচ্ছে এই কাজগুলো করার জন্য। এই যে ইশরাকের শপথ নেওয়ার ব্যাপারটাতে কেন আসিফ মাহমুদ এই ব্যাপারে ব্যারিয়ার হলে দাঁড়ালো? কেনই বা তার শপথ নিতে এই জিনিসটাকে এই পর্যন্ত নিয়ে আসতে হলো, আদালতে বারবার যেতে হলো? এখন
তার আগে স্ট্যাটাস এই আপনার মনে করেন ইশরাকের ব্যাপারটা নিয়ে, তারপরে আবার আজকের যে স্ট্যাটাসটা, এটা নিশ্চয়ই তার প্রতি উপদেষ্টাদের সফট কর্নার ছাড়া সে এটা করতে পারে না, আমার অপিনিয়নটা হচ্ছে। তারপরে আসেন তার এপিএস এর যে দুর্নীতি, তার বিরুদ্ধে দুর্নীতি, তার বাবার নামে লাইসেন্সের, যদিও সেটা তিনি অ্যাপোলজি স্বীকার করেছেন এবং প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু তার এপিএস এর বিরুদ্ধে 300 কোটি টাকার দুর্নীতি। 7 মাস 8 মাস 9 মাস হলো ক্ষমতার, এর মধ্যে 300 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তাহলে তো শেখ হাসিনার 15 বছরে যে পরিমাণ টাকা পাচার হয়েছে, 4,86,000 কোটি টাকা, এটার সাথে কম্পেয়ার করলে যদি ওই মাসের হিসাব করা হয়, তাহলে তো কোনো অংশেই কম নয়। তাহলে একের পরে আবার তিনি যেটা বলছেন, দেখুন তার শেষ কথাটা, আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর দেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। দেখুন, এটা এক ধরনের হেডাম দেখানো, এবং সরকারের এবং বিশেষ করে তার এপিএস এর দুর্নীতির কারণে আমি মনে করি মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করছে, এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশই হচ্ছে ধীরে ধীরে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলা, যার ফলে তার এই কার্যক্রম পদে থেকে এই ধরনের বিবৃতি বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হলে হয় কি, স্টেট বা সরকার এক ধরনের স্থবিরতায় পড়ে যায়। সরকারের মধ্যে কাজ করতে গিয়ে তাদের অনেকগুলা ব্যারিয়ার চলে আসে। কাজে আমরা আশা করব ডক্টর ইউনূস এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নেবেন। ছাত্ররা তার নিয়োগকর্তা হতে পারে তার বাসায়, কিন্তু দেশের বড় স্টেক হোল্ডারদের ইগনোর করে চলতে গেলে যা হবার এখন তাই হচ্ছে। তিনি যেন এই বাস্তবতাটুকু উপলব্ধি করেন, এবং নির্বাচন হলেই বিএনপি চলে আসবে, আমি এই কথাটা এখন বলতেই হচ্ছে বারবার দর্শক, হলেই বিএনপি চলে আসবে, তাহলে বিএনপির জনপ্রিয়তাই কি সরকারের ক্ষমতায় থাকার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে? বিএনপি আসলে আপনাদের সমস্যা কোথায়? আপনারা এমনভাবে বিএনপিকে প্রতিপক্ষ কেন বানাচ্ছে? সেটা তো শেখ হাসিনা বিএনপিকে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি ক্ষমতায় চলে আসবে বলে। তো আপনারা বিএনপি ক্ষমতায় চলে আসলে আপনাদের সমস্যা তো থাকার কথা নয়। আপনারা কেন এই কাজ করতে যাচ্ছেন? কাজেই আসিফ মাহমুদকে আমরা বলবো আর একটু সতর্ক হয়ে কথা বলতে, এবং সরকারের উচিত হবে আসিফ মাহমুদকে ডেকে নিয়ে এই ধরনের স্ট্যাটাস, উস্কানিমূলক কথাবার্তা এবং কনফ্লিক্ট সৃষ্টি করে বিভিন্ন বড় স্টেক হোল্ডারদের মধ্যে, এটার থেকে যেন আসিফ মাহমুদ ভবিষ্যতে নিজেকে নিবৃত রাখেন। আজ এ পর্যন্ত।